নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। ব্যথা আমাদের সত্যি ভীষণ চিন্তার কারণ। আর আমরা যখন ব্যথায় কষ্ট পাই আমরা একটা উপশম সবসময় খুঁজি, কিন্তু এই উপশম খোঁজার পাশাপাশি আমাদের জানা দরকার যে এই ব্যথা আমাদের কি কারণে হচ্ছে। অধিকাংশ সময় আমরা কিন্তু সেটা খুঁজে পাই না বলে সেই ব্যথাটা সারতে কিন্তু অনেক দেরি হয়ে যায়, আর তার ফলে আমাদের অনেক ধরনের সমস্যা হয়। তাই যে কোনো ব্যথা মানেই সেটাকে কিন্তু বাদ বলে যেমন চালিয়ে দেওয়া ঠিক না, ঠিক তার পাশাপাশি ব্যথার সঠিক কারণ নির্ণয় এবং তার সঠিক চিকিৎসা অত্যন্ত জরুরি। আর সেই জন্য আজকে আমি এসে উপস্থিত হয়েছি এশিয়ান ইনস্টিটিউট অফ ইমিউনোলজি অ্যান্ড রিউমাটোলজিতে। আর আমরা আমাদের মধ্যে পেয়েছি প্রখ্যাত রিউমাটোলজিস্ট ডক্টর পার্থজিৎ দাসকে। স্যার নমস্কার, প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আজকে স্যার আমরা একটা খুব ইম্পর্টেন্ট ডিসকাশন করব এবং অনেক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে জানবো, যেটা খুব ইম্পর্টেন্ট। যে আমাদের শরীরে যখন ব্যথা হয় আমরা সবসময় সেই ব্যথাটাকে কখনো বলি বয়সকালে বাত হয়েছে, বা কখনো তার নির্দিষ্ট কারণ অনুসন্ধান না করে নিজেদের মতো দোকান থেকে দু একটা পেনকিলার খেয়ে নিই, কিন্তু ব্যথা তো যায় না, সমস্যাটা বাড়তে থাকে। আর আমাদের সেই সমস্যার জন্য পরবর্তীকালে অনেক মাসুল দিতে হয়। তাই শুরুতেই আজকে আপনার কাছে যেটা মূল প্রশ্ন, যে এই যে ব্যথা, সেই ব্যথাটা কি বাত বা আর্থ্রাইটিস? যদি সেটা হয় তাহলে সেটা থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? তো শুরুতে আমাদের যেটা মূল প্রশ্ন, যে এই ব্যথা কেন হয় আমাদের শরীরে? বাত মানে একটা অটোইমিউন ডিজিজের ব্যাপার। এই মূলত বাত হচ্ছে দু রকমের, একটা হচ্ছে ইনফ্লামেটরি, একটা হচ্ছে নন ইনফ্লামেটরি। এবার যে ইনফ্লামেটরি বাত তার মানে প্রদাহজনিত বাত আর কি, এর সাথে কিন্তু ইমিউন সিস্টেমটা স্ট্রংলি লিঙ্কড। মানে এগুলো সব অটোইমিউন ডিজিজ, মানে নিজের ইমিউন সিস্টেম যখন কনফিউজড হয়ে যাচ্ছে তখন ইমিউন সিস্টেমটা আমাদের যে বডির সেলসগুলো বা টিস্যুগুলো সেটাকে রিকগনাইজ করতে পারে না। ইমিউন সিস্টেম কাজ হচ্ছে বডিকে বাঁচানো, মানে ব্যাকটেরিয়া ভাইরাস থেকে বাঁচানো। এই অটোইমিউন ডিজিজে এই ইমিউন সিস্টেমটা কনফিউজ হয়ে গিয়ে সেলফ অ্যান্টিজেন, মানে নিজের যে অ্যান্টিজেনগুলো বা টিস্যুগুলো, তার থেকে যে ব্যাকটেরিয়া ভাইরাস ক্যান্সার সেল যেগুলো মানে ফরেন বডি, সেগুলোকে ডিফারেন্সিয়েট করতে পারে না। আর এবার নিজের সেলের এগেনস্টে কাজ করতে শুরু করে নেন। এই যে অ্যাটাকটা করে তখনই এই বাতটা শুরু হয়। এবার বাত অনেক রকমের, যেমন এই যখন ইমিউন সিস্টেমটা জয়েন্টের এগেনস্টে কাজ করছে তখন আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস বলি। এবার রিউমাটয়েড আর্থ্রাইটিসটা মাল্টি সিস্টেমিক, অনেক রকম সিস্টেমকে এফেক্ট করতে পারে, চোখ হতে পারে, লাংস হতে পারে। যখন স্কিন আর জয়েন্টসকে এফেক্ট করছে তখন কিন্তু এটাকে সোরাইসিস বা সোরাইটিক আর্থ্রাইটিস বলছি। যখন ইয়াং মেয়েদের ক্ষেত্রে মাল্টিপল সিস্টেম এফেক্টেড হচ্ছে, মানে যখন হয়তো স্কিন হচ্ছে, লাংস হচ্ছে, হার্ট, কিডনি, তখন আমরা সিস্টেমিক লুপাস বলি। বা হয়তো যাদের অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস, এদেরকে হয়তো তখন জয়েন্ট প্লাস স্পাইনটা এফেক্ট করছে বেশি। এবার এই নামকরণগুলো কিন্তু কোন টিস্যু এফেক্ট হচ্ছে সেই ওয়াইজ হয়। যদি মাসেলস হয় সেখানে আমরা মায়োসাইটিস বলি, যদি কিডনি হয় আমরা নেফ্রাইটিস বলি। এইভাবে কিন্তু অসুখগুলো ম্যানিফেস্টেড হয়। এইটা হচ্ছে ইনফ্লামেটরি হয়ে গেল। এবার হচ্ছে নন ইনফ্লামেটরি, মানে যেটা হচ্ছে ক্ষয়জনিত, যেটা নি অস্টিওআর্থ্রাইটিস, মানে যেখানে বহু বছর ধরে 60 বছর 70 বছর বয়সে পাওয়া যায়, যেখানে এত বছর ধরে যে চাপ পড়ছে হাঁটুতে তার জন্য হাঁটুর কাটলেজটা ক্ষয়ে যায়, তখন নি অস্টিওআর্থ্রাইটিসটা হয়। আর একটা নন ইনফ্লামেটরি হচ্ছে অস্টিওপোরোসিস, মানে এখানে হচ্ছে হাড়ের ক্যালসিয়ামটা কমে যায় এবং হাড়টা এতটাই ভঙ্গুর হয়ে যায় যে মানে মাইনার ইনজুরিতেই ফ্র্যাকচার হয়ে যাওয়ার চান্স থাকে। তো এইগুলো হচ্ছে ওভারঅল আমরা আর্থ্রাইটিস মেইন করি। এবার যেটা সব জায়গাতেই ডিসকাশন হয়, আমরা কি ট্রিটমেন্ট দিই। আর্থ্রাইটিস প্রচুর ট্রিটমেন্ট আছে, সেরকম ট্রিটমেন্ট ঠিকমতো চিকিৎসা আমরা যদি ডেলিভার করতে পারি, তাহলে ডিজিজটা খুব ভালোভাবেই খুব সক্ষমভাবেই চিকিৎসা করা যেতে পারে এবং আউটকামই খুব ভালো। আজকে আমরা মেইনলি ডিসকাশনটা করব হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস, মানে ওষুধ ছাড়া আর কি কি করা যেতে পারে যাতে করে এই বাত ব্যাপারটা, এই অটোইমিউন ডিজিজগুলো, সাপোজ রিউমাটয়েড আর্থ্রাইটিস কি করব, গাউট কি করব, আমরা অস্টিওপোরোসিস কি করব, বা ওই অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস কি কি করা যেতে পারে, এইগুলো নিয়ে আমরা বিশেষ ডিসকাশনটা করব।
ডেফিনেটলি স্যার, এটাই আজকে আমাদের মূল আলোচ্য বিষয়। আমরা প্রত্যেকেই চাই, আমার দর্শক বন্ধুরাও চায় যে তারা তাদের যদি একটা সঠিক খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রা মেনে চলেন, যাতে তারা সত্যি দীর্ঘদিন ভালো থাকতে পারেন। একজন অস্ট্রিও আর্থ্রাইটিসের কথাই প্রথমে শুরুতে আসি, যেটা প্রথম ভাগে আপনি বললেন, তারপরে ধাপে ধাপে যাব। তাদের যে জীবনযাত্রা বা তাদের যে খাদ্যাভ্যাস, তাদের ডু অ্যান্ড ডোন্টস, কি করণীয় বা কি করণীয় নয়, সেটা নিয়ে আপনি কি বলবেন? আমি একটা জেনেরিক ভাবে বলি, মানে যেটা সবারই জন্য যেটা প্রযোজ্য। যেমন কিছু বদভ্যাস আমাদের হয়ে যায়, যেমন এই স্মোকিংটা কিন্তু আর্থ্রাইটিস পেশেন্টদের একদম চলবে না। অনেক পেশেন্টরাই এসে বলেন যে সকালবেলা একটা কি দুটো সিগারেট না খেলে নাকি তাদের জীবনটা খুব সুষ্ঠুভাবে কাটতে চায় না। এর পেছনে কোনো সায়েন্স নেই। মানে স্মোকিং একটা করাও যায়, 10টা করাও তা, হয়তো 10টা করলে তার সাইড এফেক্টস অনেক বেশি হবে, কিন্তু আর্থ্রাইটিস পেশেন্টদের, সেটা অস্টিও আর্থ্রাইটিস হোক, রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্টদের হোক, স্মোকিংটা কোনোভাবেই মানে আমরা অ্যালাউ করতে পারবো না। নেক্সট হচ্ছে মদ্যপান বা অ্যালকোহল। এবার অ্যালকোহল সম্বন্ধে প্রচুর মিথস আছে। কেউ বলে যে না, অনেকেই পেশেন্টরা বলেন যে একটু হয়তো দামি অ্যালকোহল খেলে বা বিদেশি অ্যালকোহল খেলে একটু শরীরটা একটু চনমনে লাগে আর কি, বা হয়তো হার্টের কোনো প্রবলেম হয় না। কিছু ওয়ার্ল্ড অথরিটিও বলে যে না, কিছু রেকমেন্ডেশনস আছে মেয়েদের ক্ষেত্রে, মানে 14 ইউনিটস, আর ছেলেদের ক্ষেত্রে 21 ইউনিটস অ্যালাউড পার উইক। কিন্তু আমরা সেটা কখনোই বলি না। এই জন্যেই অ্যালকোহল যে মলিকিউলটা, যেটাকে ইথাইল অ্যালকোহল বলে, এটা কিন্তু লিভারে এফেক্ট করে। আর আমাদের বাতের যে পেশেন্টরা আছে, আমরা যে ওষুধগুলো ইউজ করি, যেমন মেথোট্রেক্সেট ইউজ করি, লেফটেনামাইড ইউজ করি, এরাও কিন্তু লিভারেই মেটাবলাইজড হয়। এবার যারা অ্যালকোহল সেবন করেন প্লাস তারা এই ওষুধগুলো খান, তখন কিন্তু লিভারের সাইড এফেক্টস অনেক বেশি হয়। যেখানে আমরা হয়তো সোশ্যাল ড্রিঙ্কিং ঠিক আছে, কিন্তু আমরা নর্মাল দিন মানে জীবনযাত্রায় কখনোই অ্যালকোহলটাকে আমরা প্রমোট করি না। এটা গেল অ্যালকোহল। এবার আর একটা যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে ওজন, ওয়েট রিডাকশন। এটা রিউমাটয়েড আর্থ্রাইটিসও হতে পারে, ডায়াবেটিক পেশেন্টদেরও হতে পারে, যাদের অস্টিও আর্থ্রাইটিস হতে পারে। ওজন কমানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার কিভাবে ওজন কমাবেন, এটাই অনেকের মধ্যে একটা কোয়েশ্চেন থাকে। সবাই তো বলে আমি কিছুই খেলাম না কিন্তু আমার ওজন কমছে না। এবার আপনাকে যেটা মাথায় রাখতে হচ্ছে ক্যালোরি ব্যালেন্সটা, মানে আপনি কতটা ক্যালোরি খাচ্ছেন আর কতটা ক্যালোরি খরচা করছেন। সাপোজ আপনি 1000 ক্যালোরি খেলেন, আপনি হয়তো খরচা কোনো এক্সারসাইজ করে বা সারাদিনের যে অ্যাক্টিভিটিস, তাতে হয়তো 1000 ক্যালোরি খরচা হলো, তাহলে কিন্তু আপনার ব্যালেন্স আউট হয়ে গেল, তার কিন্তু ওজন কমবে না। কেউ হয়তো 1200 ক্যালোরি খাচ্ছে, সে কিন্তু 1000 ক্যালোরি খরচা করলো মানে এক্সারসাইজ করে, তার কিন্তু 200 ক্যালোরি ফ্যাট হিসেবে জমে গেল, তার কিন্তু ওজন বাড়ছে। আবার হয়তো কেউ 1000 ক্যালোরি খেলো, সে হয়তো 1200 ক্যালোরি খরচা করলো, মানে তার কিন্তু নেগেটিভ ব্যালেন্স হচ্ছে। যতক্ষণ না যে ক্যালোরি ইনটেকটা হচ্ছে বা ক্যালোরি যে বার্ন করছে ওটা নেগেটিভ ব্যালেন্সে যাবে, ততক্ষণ এই ওজনটা কিন্তু কমবে না। এইটা মাথায় রাখতে হবে। মানে আমি যদি খুবই কম খাই, আমি যদি কনফিডেন্ট যে আমি বেশি খাচ্ছি না, তাতে যার ওজন কমছে না তাকে কিন্তু চিন্তা করতে হবে নিশ্চয়ই তার এক্সারসাইজটা কম হচ্ছে। এবার আসছি এক্সারসাইজটা কি করব। আর এই ওয়েট লসটা কেন ইম্পর্টেন্ট, যাদের হাঁটু অস্টিও আর্থ্রাইটিস আছে, মানে অলরেডি তার হাঁটুটা ক্ষয়ে যাচ্ছে। সাপোজ একটা 5 ফুট 6 ইঞ্চির একজন ভদ্রমহিলা বা ভদ্রলোকের ওজন হওয়া উচিত 60 কেজি, তার ওজন এখন 80 কেজি। এই যে এক্সট্রা 20 কেজি লোডিংটা হচ্ছে হাঁটুর উপরে, তাতে কিন্তু কার্টিলেজটা ড্যামেজ হচ্ছে। এবং প্রত্যেকটা কার্টিলেজের একটা লংজিভিটি আছে, হয়তো আমি 70 বছর চলবে, মানে মোটামুটি একটা ফিক্স করা থাকে জেনেটিক ওয়াইজ। এবার যখন সেই লোডিংটা বেশি হচ্ছে, তার মানে চাপটাও বেশি পড়ছে, ড্যামেজটা অনেক তাড়াতাড়ি প্রোগ্রেশন করে এবং ওষুধের রেসপন্সটাও খুব কম হয়। প্লাস যাদের হয়তো রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে, অস্টিও আর্থ্রাইটিস আছে, এছাড়াও কিন্তু তার ডায়াবেটিস থাকতে পারে, প্রেশার থাকতে পারে, লাংসে সিওপিডি থাকতে পারে। সব ক্ষেত্রে কি দেখা যায়, যারা ওজনটা যদি কমানো যায়, ডায়াবেটিক পেশেন্টদের সুগার কন্ট্রোল বেটার হচ্ছে, কারণ ফ্যাট সেলস থেকে কিন্তু আমাদের ওই ইনফ্ল্যামেটরি কেমিক্যালসগুলো তৈরি হয়। প্রচুর স্টাডিতে দেখা গেছে যে একই অসুখ নিয়ে যদি একজন যার বেশ স্বাস্থ্যবান বা যার হয়তো খুব রোগা, যে ফ্যাট পেশেন্টের কিন্তু আউটকামটা অনেকটা কম এবং ওষুধের মাত্রাটা অনেক বেশি লাগে, যেখানে সব দিক থেকে কিন্তু ওয়েট রিডাকশনটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার হচ্ছে এক্সারসাইজ। কি এক্সারসাইজ করবো, প্রচুর কনফিউশন, প্রচুর ভিডিওস রিলস আমরা দেখতে পাই। মূলত এক্সারসাইজ কিন্তু 5 রকমের। একটা হচ্ছে অ্যারোবিক এক্সারসাইজ,
যেটা হচ্ছে কার্ডিয়াক ফিটনেসটা বাড়ায়, সেটা হচ্ছে সিম্পল এক্সারসাইজ, মানে ওয়াকিং, রানিং, সুইমিং, সাইক্লিং, এগুলো। তাতে কীভাবে মাসেলে, মানে ওয়েট বেরিং এক্সারসাইজ, মানে মানুষ হাঁটলেও তার মাসেলে টান পড়ছে, হাড়ে টান পড়ছে, হাড় শক্ত হচ্ছে। প্লাস যারা রেগুলার ওয়াকার্স তাদের কিন্তু কার্ডিয়াক ফিটনেসটাও বাড়ছে। আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স ট্রেনিং, মানে মাসেল ওয়েট, কি বলে, মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ। সেটা কেউ হয়তো ওয়েটস নিয়ে করতে পারে, কেউ প্রচুর এই থেরা ব্যান্ডস পাওয়া যায়, মানে তাতে পায়ের হাতের সব এক্সারসাইজগুলো করা যেতে পারে। এটাতে করে মাসেল বিল্ডিং হয়। যখন মাসেল বিল্ডিংটা হয়, এই যে আমরা যা ক্যালোরিটা খাচ্ছি সেটা মাসেলে মেটাবলাইজড হয়ে যাচ্ছে, সেটা কিন্তু বডিতে গিয়ে ফ্যাট হচ্ছে না। আর যারা রেগুলার মাসেল বিল্ডিংও করে, তারা যখন হয়তো কোনো রকমের এক্সট্রা ক্যালোরি খাচ্ছে, সেটা কিন্তু জমে যাচ্ছে না, সেটা তাড়াতাড়ি কিন্তু ব্রেকডাউন হয়ে যাচ্ছে। তো সব দিক থেকে এটাকে হেল্প করে। আর একটা হচ্ছে স্পাইনাল মোবিলিটি এক্সারসাইজ, যেটা হচ্ছে কিছু পেশেন্ট আমাদের অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস, তাদের স্পাইনে বাত হয়, জয়েন্টে বাত হয়। এবার ইনফ্লামেশনটা কন্ট্রোল না হলে তখন স্পাইনটা আস্তে আস্তে স্টিফ হয়, স্পাইনটা আস্তে আস্তে জুড়ে যায়, প্লাস তাদের চেস্ট ওয়ালটাও জুড়ে যায়। এদের ক্ষেত্রে কিন্তু স্পাইনাল মোবিলিটি এক্সারসাইজটা খুবই হেল্পফুল। সেটা ফ্রন্ট বেন্ডিং আছে, ল্যাটারাল বেন্ডিং আছে, আমাদের ন্যাশনাল অ্যাংস্পন সোসাইটির গাইডলাইন্স আছে এক্সারসাইজগুলো। সেটা আপনার যে ডাক্তার, তার সাথে মানে ঠিক মতো ডিসকাস করলে তারা বলে দেবে কি করতে হবে। আর এক রকম এক্সারসাইজ হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। আমাদের বেশ কিছু আর্থ্রাইটিস পেশেন্টদের যেরকম কি বলে লাংস এফেক্ট করে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সিস্টেমিক স্ক্লেরোসিস, প্লাস অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস, যাদের ওই রিবসগুলো আস্তে আস্তে জুড়ে যেতে পারে, তাদের কিন্তু ব্রিদিং এক্সারসাইজ, সিম্পলি প্রাণায়াম, রেগুলারলি প্রাণায়াম করা, বা কিছু ইনসেন্টিভ স্পাইরোমেট্রি আছে, ওই 2-3টে বল সবাই দেখবেন অনেক বাড়িতেই থাকে, সেটা ফু দিয়ে বলগুলো তোলা, এইগুলো কিন্তু লাং ক্যাপাসিটিকে ইমপ্রুভ করে। আর একটা হচ্ছে ব্যালেন্স ট্রেনিং এক্সারসাইজ, যেটা বয়স্ক পেশেন্টদের, হয়তো তার অস্টিও আর্থ্রাইটিস আছে, মাসেল শুকিয়ে যাচ্ছে, হাড়টাও উইক হয়ে যাচ্ছে, তাদের কিন্তু পড়ে যাওয়ার প্রবণতাটা বেড়ে যায়। মানে এবার পড়ে গেলেই যেহেতু হাড়টা উইক, অস্টিওপোরোসিস, ফ্র্যাকচার হওয়ার চান্সটা বাড়ে। তাদের কিন্তু এই ব্যালেন্স ট্রেনিং এক্সারসাইজটা করলে ওই যখন পড়ে যেতে যেতে নিজেকে যে সেভ করা যাবে, সেই কোঅর্ডিনেশনটা কিন্তু আস্তে আস্তে বিল্ড করে। এবার WHO বলে একটা অর্গানাইজেশন আছে, তাদের একটা এক্সারসাইজ গাইডলাইন্স আছে। তারা যেটা বলে যে যদি কেউ না একটা সুস্থ লোক মডারেট ডিগ্রি অফ এক্সারসাইজ, মানে হাঁটতে হাঁটতে আমি হাঁপাচ্ছি, মানে হাঁটতে হাঁটতে আমি গল্প করতে পারবো না, এটা হচ্ছে একটা মডারেট গ্রেড অফ এক্সারসাইজ। এটা যদি সে 30 মিনিট অ্যাটলিস্ট 5 দিন করতে পারে, অ্যালং উইথ রেজিস্ট্যান্স ট্রেনিং, মানে ওয়েট বেরিং এক্সারসাইজ অ্যাটলিস্ট 2 থেকে 3 বার সপ্তাহে করতে পারে, উইচ ইজ গুড এনাফ। তার বেশি করতে পারলে তো খুবই ভালো। কিন্তু আমরা যেটা বলি, হয়তো যার অ্যাক্টিভ আর্থ্রাইটিস, প্রচণ্ড জয়েন্টে ব্যথা, তাকে বলি একটু স্লো যেতে, কারণ তখন যদি সে আর্থ্রাইটিস মানে ব্যায়াম করতে যায়, ব্যথা বেরিয়ে যাবে। যখন একটু ডিজিজগুলো স্টেবিলাইজ করবে, একটু ব্যথাটা কমবে, তখন আস্তে আস্তে এক্সারসাইজ পিকটা করতে পারলে বেটার। এই হচ্ছে বিভিন্ন রকম এক্সারসাইজগুলো আছে। আচ্ছা স্যার, আপনি একটা দারুণ পয়েন্ট আউট করেছেন যে এই পড়ে যাওয়ার সম্পর্কে। এই পড়ে যাওয়াটা সত্যি আমরা প্রায় শুনে থাকি যে বয়স্ক পেশেন্ট শুধু নয়, যাদের মধ্যবয়স্ক মানুষরা যাদের এই ধরনের সমস্যা রয়েছে, রিউম্যাটয়েড হোক বা অস্টিও আর্থ্রাইটিস হোক বা অস্টিওপোরোসিসের সমস্যায় পড়ে যাওয়া, ফ্র্যাকচার হওয়া, হসপিটালাইজড হওয়া, এবং তারপরে একটা লং প্রসিডিওর চলতে থাকে তাদের সুস্থ হওয়ার জন্য। এই বিষয়টা নিয়ে যদি আরেকটু আপনি বলে দেন, যে আপনি এক্সারসাইজের যে কথা বললেন বা আর কিছু প্রিকশনস যদি বলে দেন, তাহলে মনে হয় তাদের খুব ভালো হয়। দেখুন, বয়সকালে যেটা হয়, একটা হচ্ছে সার্কোপিনিয়া, মানে যত দিন যাচ্ছে মাসেলটা আস্তে আস্তে শুকিয়ে যায়, সেটা নিউট্রিশনাল হতে পারে, অনেক রকম ফ্যাক্টরস থাকে। আর একটা হচ্ছে অস্টিওপিনিয়া বা অস্টিওপোরোসিস, মানে হাড়ের কোয়ালিটিও ড্রপ করছে, হাড়ের ক্যালসিয়ামটা কমে যাচ্ছে। যখন সার্কোপিনিয়া, অস্টিওপিনিয়া এগুলো সব একসাথে মিশছে, বা মানুষের বয়সকালে সাবকিউটেনিয়াস ফ্যাট কমে যাচ্ছে, মানে আমাদের বডির বাফারটাও কমে যাচ্ছে, এবার যেই কেউ পড়ে যাচ্ছে, তখন কিন্তু স্যার খুব মাইনর রিস্কেই ফ্র্যাকচার হওয়ার চান্স। যদি অস্টিওপোরোসিস ডেটা আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে তার প্রিভ্যালেন্স কিন্তু আমাদের 50 বছরের ঊর্ধ্বে মহিলাদের প্রত্যেকজনের একজনের মধ্যে, 2জনের মধ্যে একজনের হবে, আর পুরুষদের ক্ষেত্রে প্রত্যেক 3 জনের মধ্যে একজনের অস্টিওপোরোসিস। এটা কিন্তু প্রচণ্ড হাই রেট। আর দেখা গেছে যদি অস্টিওপোরোসিস রিলেটেড হিপ ফ্র্যাকচার হয়, 1-2 বছরের মাথায় মর্টালিটি রেট কিন্তু 20%, মানে 100 জনের মধ্যে 20 জনের মৃত্যু হতে পারে, এতটাই সিরিয়াস মানে আউটকাম হতে পারে। এবার এই পড়ে যাওয়াটা বাঁচানো কিন্তু একটা বিশাল বড় ইম্পর্টেন্ট। এর পিছনে একটা ফ্র্যাকচার লেয়ার সার্ভিস ডেভেলপ করছে বিভিন্ন কান্ট্রিতে,
যে আমরা কি করে আর্লি ডিটেক্ট করবো অস্টিওপোরোসিসকে, কি করে আর্লি ট্রিট করব, কি করে ফ্র্যাকচার প্রিভেনশন মানে পড়ে যাওয়াটা বাঁচাবো। সিম্পল কিছু টেকনিক্স, মনে করুন যে বয়স্ক 70 বছর, তার হয়তো চোখে ছানি হচ্ছে, সে দেখতেও পাচ্ছে না। এবার মনে করুন বাড়িতে যখন সে হয়তো রাত্রিবেলা ঘুম থেকে উঠে টয়লেটে গেছে, ওই প্যাসেজটা যেন ক্লিয়ার থাকে, যেন ওয়েল লিট থাকে, মানে ভালো আলো জ্বালা থাকে, সে যাতে মানে হোঁচট কেউ না দেখতে পেয়ে পড়ে না যায়। মনে করুন টয়লেট, সে টয়লেট ইউজ করছে, এবার ওঠার সময় একটা টয়লেট রেলস লাগবে, সেটা ধরে সে উঠতে পারবে। যদি একটু মানে টালমাটাল খেয়ে যায়, সে নিজেকে সামলে নিতে পারে। সিঁড়ি ওঠাটা একটা রেলিং যেন থাকে, মানে এই প্রচুর মেথডস আছে, এটা অকুপেশনাল থেরাপিস্টরা অ্যাসেস করে তারা বিভিন্ন রকম ফলস প্রিভেনশন স্ট্র্যাটেজি ইউজ করতে পারে। তাতে করে কিন্তু আমরা মানে পড়ে যাওয়াটা বাঁচাতে পারি, প্লাস এক্সারসাইজ প্লাস নিউট্রিশন। এটা একটা মাল্টিফ্যাক্টোরিয়াল এফেক্ট আর কি, কিন্তু এই সব মিলেই আমরা একটা মানে কম্প্রিহেন্সিভ কেয়ার ডেলিভার করতে পারি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা ব্যথা নিয়ে অনেক কিছু জানতে পারলাম স্যারের কাছে, এবং এই ব্যথার অনেকগুলো দিক রয়েছে। ব্যথা যেরকম অস্ট্রিও আর্থ্রাইটিসের কারণে যেরকম হয়, অস্ট্রিওপোরোসিসের কারণে যেরকম হয়, পাশাপাশি রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণে হয়, আরো বিভিন্ন কারণে হতে পারে। তো ডেফিনেটলি আপনারা আপনাদের প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে লিখে করতে পারেন। স্যারকে ধন্যবাদ জানাবো আমাদের এই আলোচনায় আসার জন্য। আর আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কারণ সুস্থ থাকাটা আমাদের জীবনে আজকে অনেক বড় চ্যালেঞ্জ। আর আপনাদের সুস্থ থাকার জন্য আমরা রয়েছি ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার। ধন্যবাদ।